আসলে দেখি নেই বলতে পারবো না, বাট সোহান অ্যান্ড সাইফ আমার মনে হয় দে ডিজার্ভ। সাইফ খুব দারুণ ক্রিকেট খেলছে, গত 2টা বিপিএল আপনি যদি দেখেন, এবং এই টিমের জন্য ও দারুণ ক্রিকেট খেলছে, খুব অ্যাগ্রেসিভ, ভালো ব্যাটিং করছে, হিজ ইন গুড নেক। আর সোহান তো ইজ এ গুড ফিনিশার, আমরা সবাই জানি, ওয়ান অফ দ্য বেস্ট কিপার ইন কান্ট্রি। তো অবশ্যই আমার মনে হয় নট এ ব্যাড ইনক্লুশন। হাসান মাহমুদেরটা হয়তো বা একটু সারপ্রাইজিং, আমি হয়তো ভেবেছিলাম হাসান মানে গুড টি অফ ডেপ বোলার হয়তো বা থাকতো, বাট যারা আছে তারা কোনো অংশে খারাপ না। আমি বলছি যে তাসকিন, শরীফুল, মোস্তাফিজ, তানজিম সাকিব 4জনই কোয়ালিটি বোলার। সুতরাং একদম মানে হাসান মাহমুদের থাকলে ভালো হতো যদি 5টা সিমান নিত, বা আমি জানি না কয়টা সিমান নিয়েছে। সাইফুদ্দিন আছে, সাইফুদ্দিন কিন্তু অলরাউন্ডার কোটায় সাইফুদ্দিন যায়, তো মেন জিনিউন 5টা বোলার যদি নিত সেক্ষেত্রে হয়তো হাসানের কথাটা চিন্তা আসতে হবে। যেহেতু 4টা নিয়েছে তবে সিলেক্টররা ডেফিনেটলি ওনারা অনেক চিন্তা করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক ভালো যাচ্ছি ইনশাল্লাহ। দেখতে পেলাম আপনি একটা মাঠ নিয়ে কাজ করছেন, এই পুরো প্রকল্পটা একটু জানতে চাচ্ছি। আসলে এটা এখনই বলতে চাই না, শুরু হোক তারপর ইনশাল্লাহ জানাবো। একটা একাডেমি করার চেষ্টা করছি, এটা তো দেখা যাক কতটুকু আগাইতে পারি। বেশ আগায় গেছি ইনশাল্লাহ। তো আশা আছে যে আগামী অক্টোবর থেকে আমরা চালু করবো এটা। তা এখনও আমাদের কাছে মানে 1 মাস কিছুদিন টাইম আছে, তো মোটামুটি আমরা প্রিপেয়ার্ড, বাট আর কিছু কাজ বাকি আছে আনুষঙ্গিক, ওগুলো করলে ইনশাল্লাহ অক্টোবর বা অক্টোবরের মিড অক্টোবর এরকম আমরা শুরু করতে পারি। আপনি তো ক্রিকেট বোর্ডের একটা বড় অংশ ছিলেন, ওই লাইফটার পর এই লাইফটা কেমন যাচ্ছে? নাথিং চেঞ্জ অ্যাকচুয়ালি, ডেফিনেটলি ওখানে তো ডিসিশন মেকিংয়ের ব্যাপার থাকতো, ক্রিকেট বোর্ডের কাজ তো অন্য ধরনের ছিল, বাট ক্রিকেটের সাথেই তো আমি সবসময় ছিলাম। বাড়তি একটা কাজ ছিল আমার ক্রিকেট বোর্ডের কাজগুলো, তো ডেফিনেটলি ওটা অনেক এনজয় করতে, যেহেতু বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকাটা একটা বড় ব্যাপার। বাট এখন ওইভাবে কাগজে কলমে নাই, ক্রিকেট বোর্ডের কাগজে কলমে তো অবশ্যই নাই, কিন্তু ক্রিকেটের সাথেই আছি। সবচেয়ে বড় কথা আমি মাঠেই আছি। আমার বাংলা ক্যাটে আমি তো অনেক বছর ধরে চাকরি করি রাজশাহীতে, সেটা আমি কন্টিনিউ করছি। প্লাস এখন একটা নিজের একাডেমি করার আমার একটা ছোটোবেলা থেকে অনেক স্বপ্ন ছিল, মানে আমি যখন কোচ হই তখন থেকে আমার স্বপ্ন ছিল যে একটা একাডেমি করা ঢাকায়। তো সেটার একটু মানে স্বপ্ন পূরণের কাছাকাছি আর কি। সেটা এখনও বলবো না যে শেষ হয়ে গেছে, যখন শুরু হবে তখন বলতে পারবো যে হ্যাঁ স্বপ্নটা পূরণ হয়েছে, সেটা আমি চাই। কারণ আমি মানে আমি যখন ক্রিকেট খেলায় ঢুকি খুব ছোটোবেলায়, অর্থাৎ সেটা 84 মানে 83-84, যখন আমার বয়স 13, তখন থেকে আমি 12-13 বছর বয়সে আমি সেকেন্ড ডিভিশন খেলি ফার্স্ট। এরপর থেকে একটা দিনের জন্য মানে মাঠ ছাড়ি নাই, আসলে কোনো না কোনোভাবে মাঠের সাথে আমি সম্পৃক্ত ছিলাম, জড়িত ছিলাম ক্রিকেটের সাথে। তো বাকি জীবনটাও হয়তো বা জানি না কতদিন বয়স পারমিট করবে এভাবে থাকতে, বাট কোচিং না করাতে পারলেও হয়তো বা মাঠে তো থাকবোই, মাঠে আসা হবে। সুতরাং এই জন্যই নিজের একটা একাডেমি থাকলে অথবা মাঠে বসে বাচ্চারা প্র্যাকটিস করছে, খেলছে, কোচদেরকে সেভাবে সাপোর্ট করতে পারবো, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো, সেটা করবো। সুতরাং জীবনের শেষ দিন পর্যন্তই থাকতে চাই ইনশাআল্লাহ, যাতে সেরকম সামর্থ্য সৌভাগ্য আমাকে দেয়, যাতে আমি পারি আসলে। কারণ আমার লাইফে ক্রিকেট ছাড়া বেসিক্যালি অন্য কিছু নাই আসলে, যে আমি ভালো ব্যবসায়ী বা আমি চাকরি করেছি, আমি সবই করেছি আমার জীবনে। ছোটো ব্যবসা করেছি, সেটা ব্যবসাতে আমি সাকসেসফুল হতে পারি নাই, বিকজ ব্যবসার প্রতি আমার অতটা মনোযোগ ছিল না ক্রিকেটের কারণেই। আর চাকরি ইনিশিয়াল স্টেজে চাকরি করেছি, ব্যাংক এশিয়াতে ছিলাম, হ্যান্ডজিন শিপিংয়ের জন্য এই কাজ করেছি সাবেরবার আন্ডারে। তো চাকরিও 2-1টা যে করি নাই তা না, বাট কোনোটাই আসলে মন টিকে নিয়ে আসলে ওই মাঠটাই আসলে আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল, বা এটাই আমি এনজয় করি আসলে, এটাই আমার প্যাশন আসলে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। তো যেটা বলছিলেন, এখন বোর্ডের তো একটা অন্যরকম প্রেশার ছিল, মানে অনেক কিছু সামলাতে হতো, একটু কি প্রেশার ফ্রি লাইফ লিড করছেন? অবশ্যই, মানে প্রেশার ফ্রি, মানে বোর্ডে থাকলে তো ধরেন আপনি ভালো করলে তো ভালো, ভালোর একটু খুঁত হইলে সেটা সমস্যা হয়, তো সেটা তো একটা প্রেশার ছিলই। তো এখন আর সেটা ফিল নাই, এখন বাইরে থেকে এনজয় করি, বাংলাদেশ ক্রিকেটের খেলাটা এনজয় করি। 19 খেলছে, এ টিমে মানে অস্ট্রেলিয়া গেছে, ফলো করি ওদের খেলা, ন্যাশনাল লেভেল খেলা তো অবশ্যই। প্লাস ওমেন্স টিম আন্ডার 15-এর সাথে বিকেএসপি যে ম্যাচগুলো, এগুলোও মানে ইউটিউবের কল্যাণে দেখতে পাই, ওগুলোও দেখি মাঝে সাঝে। সুতরাং একদম মানে ক্রিকেটের সাথে পুরো সম্পৃক্তই আছি, খেলা দেখছি, খেলা করছি। তো খালি হয়তো বা বাংলাদেশ ক্রিকেটের সাথে নেই, বাট দ্যাট ডাজন্ট মিন আমি সবসময় মনে করি আমি বাংলাদেশ ক্রিকেটের সাথেই আছি। যে বোর্ডে থাকলেই যে আমি কাজ করতে পারবো, আর বোর্ডে থাকলে বাইরে থাকলে আমি কাজ করতে পারবো, আমি একদমই বিশ্বাস করি না। বরং আমার যেই পেশা, কোচিং পেশা, সেই পেশা আমি সবসময় চিন্তা করি যে বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইনকে আমি কীভাবে সমৃদ্ধ করতে পারবো, সেটা আমার একটা বড় দায়িত্ব। সো আমি অ্যাজ এ কোচ সেটাই মনে করি, এবং সেটাই আমি চেষ্টা করি যে কীভাবে আমার আন্ডারে যেসব প্লেয়াররা খেলে তারা বড় পর্যায়ে খেলতে পারে, যেতে পারে। তো সেদিক থেকে কিছুটা হলেও আমার সাকসেস আছে।
বর্তমানে বাংলাদেশের অনেক প্লেয়ার আছে যারা আমাদের একাডেমি থেকে গেছে, বা ঢাকা প্রিমিয়ার লিগ ফার্স্ট ডিভিশন অনেক ছেলে খেলছে, সেটাই আমাদের সার্থকতা না, এটা কোচের সার্থকতা। সেটাই ওরা ভালো খেললে দেখলে ভালো লাগে, ওরা সাকসেস দেখতে ভালো লাগে। সুতরাং সেই কাজটাই মানে যতদিন লং টাইম পর্যন্ত করতে চাই। সুতরাং ক্রিকেটের বাইরে আমি একদমই নেই, হয়তো বোর্ডের বাইরে আছি, তো বোর্ডের বাইরে থাকলে যে ক্রিকেটের বাইরে থাকা যাবে সেটা না। আমি মনে করি যে বোর্ডের বাইরে থেকেও ক্রিকেটকে অনেকভাবেই সাহায্য করা যায় আসলে। আপনি বলছিলেন যে সব খেলার খবরই রাখেন, মেয়েদের কথাটা আপনি একটু মেনশন করবেন। মেয়েদের সামনে ওয়ার্ল্ড কাপ আছে, কিন্তু তার আগে মেয়েদের কোনো বড় কোনো খেলা হয়নি, আন্ডার 15 টিমের সঙ্গে খেলা ফেলানো হয়েছে বা খেলানো হয়েছে বলো, এটা কি একটু বোর্ডের বা একটু প্ল্যানিং এর গরমিল মনে হলো কিনা? মানে একটা ওয়ার্ল্ড কাপের ইভেন্টের আগে একটা আন্ডার 15 টিমের সঙ্গে খেলানো, আমরা তো চাইলে কাউকে নিয়ে এসে খেলাতে পারতাম বা এটাই করতে পারতাম, প্ল্যানিং এ একটু গরমিল মনে হলো। মানে আপনি বিশেষ করে বাংলাদেশ মেন্স ন্যাশনাল টিম, ওমেন্স ন্যাশনাল টিম এবং আন্ডার 19 এই তিনটার কিন্তু একটা মানে মানে এফটিভি থাকেই, মানে 19-এ থাকে না, 19-এ একটা সেট থাকে, 2 বছর পর ওয়ার্ল্ড কাপ হবে, এশিয়া কাপ হবে, এটা একটা এফটিভি থাকে, রাইট? আর বাকি তো টিমগুলোর এ টিম বা এদের কোনো এফটিভি থাকে না, এটা বোর্ড টু বোর্ড কানেকশনের মাধ্যমে আমরা ট্যুর ফিক্স করি, যেটা হয়। কিন্তু আপনি ওমেন্স টিমের যেহেতু জানেন, ওমেন্স যেহেতু ন্যাশনাল লেভেলে ক্রিকেট খেলে, ওদেরটা আপনি জানেন যে ওদের কখন কী খেলা আছে, তো এই ওয়ার্কআউটটা তো আপনার অনেক আগেই করা উচিত ছিল, যে এদের প্রিপারেশনের জন্য এদের ম্যাচ খেলাটা জরুরি, ট্যুর করাটা জরুরি। কারণ আপনি যতই প্র্যাকটিস করেন, মানে একটা 5টা প্র্যাকটিস সেশন থেকে যদি আপনি মানে একটা ম্যাচ খেলেন, ইটস মাচ বেটার না? ছেলে মেয়েদের এই কম্পিটিশন মুডে যখন আপনি নেবেন, তখন কিন্তু ডিফারেন্ট বল গেম। প্র্যাকটিসে কিন্তু এই সিরিয়াসনেসটা থাকে না বা এই ফোকাসটা থাকে না, যেটা ম্যাচে থাকে একটা। তো এই জন্য আমি বলবো যে সেখানে আমরা একটু হলেও ব্যর্থ, যে আমরা মেয়েদেরকে ভালো কোনো একটা সিরিজ আমরা বিফোর দে গো টু দ্য ওয়ার্ল্ড কাপ আমরা করতে পারিনি, এটা আমাদের অবশ্যই ব্যর্থতা মানতেই হবে আমাদের সবাইকে। তবে এটা করা উচিত ছিল, যেহেতু আমি যেটা বললাম যে এদের এফটিভি পুরুষ টিমের, যেমন পুরুষ টিমের কী হয়, এফটিভিটা থাকে, যে বাংলাদেশ টিম কোথায় খেলতে যাবে, কী সিরিজ হবে না হবে, এটা থাকে, আইসিসি থেকেই থাকে। সুতরাং আমাদের ওটাতে বেশি কনসেন্ট্রেশন না করলেও চলে, কারণ আমাদের ট্যুরগুলো ফিক্স করাই। আপনি যদি দেখেন ক্যালেন্ডার অনুযায়ী বাংলাদেশে আগামী 5 বছরের ট্যুর কিন্তু ফিক্স করাই আছে, ঠিক না? কিন্তু ওমেন্স টিমের ক্ষেত্রে সেটা কম হয়, আন্ডার 19-এর ক্ষেত্রে কম হয়, এই টিমের ক্ষেত্রে কম হয়। তা আমাদের চ্যালেঞ্জগুলো কিন্তু ওখানেই থাকে, যে আমরা কীভাবে ট্যুরগুলো ফিক্স করব, বাচ্চাদেরকে কীভাবে খেলার সুযোগ করে দিব। সেক্ষেত্রে আমি বলি 19 সবার আগে এগিয়ে একদম। মানে আমরা মনে হয়, আমি কায়সারের কথা আলাদা করে বলবো, হি ওয়াজ মানে যেভাবে ডেভেলপমেন্ট চালিয়েছে ফর লাস্ট ফিউ ইয়ার্স, মানে আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নের পিছিয়ে আমি মনে করি ওনার অবদান অবশ্যই অনেক ছিল। কারণ আপনি দেখেন যে আমরা 19 প্রতিটা ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে লাস্ট বিগত 6-8 বছর আমার মনে হয় যে আমরা কিন্তু 35-40টা ইউথ ওডিআই খেলে তারপর ওয়ার্ল্ড কাপে খেলতে দিই। এটা ছেলেদের জন্য দারুণ কাজ। আপনি প্রত্যেকটা ছেলেকে জিজ্ঞেস করেন, যারা আকবরকে জিজ্ঞেস করেন, যারা ওই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল, কিংবা পরের ওয়ার্ল্ড কাপে যারা খেলেছে বা এই ওয়ার্ল্ড কাপ যারা খেলতে যাবে, তাদেরকে জিজ্ঞেস করেন এটা কতটা হেল্প করছে তাদেরকে তো বিল্ড আপ তাদের দলটাকে, না? কোচদেরকে আপনি জিজ্ঞেস করেন। তো এইভাবে আমার মনে হয় যে আমাদের এই টিম কিংবা আমাদের হাই পারফরমেন্স কিংবা আমাদের ওমেন্স টিমের সে অর্থে কিন্তু ডেভেলপমেন্টের মতন এত ম্যাচ অ্যারেঞ্জ করতে পারেনি, ঠিক না? তো এটা তো আপনার 3 ডিপার্টমেন্টকেই ব্যর্থতা নিতেই হবে সেক্ষেত্রে। ফাহিম স্যার ছিলেন, ফাহিম স্যার তো মেয়েদের সঙ্গে কাজ করেছেন, ওনার কি এখানে একটা রোল প্লে করার একটা জায়গা ছিল? আমি বললাম কমিটির ব্যর্থতা। কারণ উনি যদি কমিটি থাকে তাহলে ওনার ব্যর্থতা, উনি যদি কমিটিতে না খেলেন ওনার ব্যর্থতা, এটা কমিটি ব্যর্থতা। যেমন বিং এ চেয়ারম্যান, আমার দায়িত্ব ছিল অ্যাজ এ গেম ডেভেলপমেন্ট যে কায়সারের সাথে আমার নেগোশিয়েট করে আমাকে কায়সারকে ওই জিনিসগুলো বলা, যে পারমিশনটা তো কায়সার ট্যুর ফিক্স করলেই তো হবে না, কায়সার হাজার চিন্তা করে বোর্ডের অ্যাপ্রুভাল তো লাগবে, রাইট? তো বোর্ডের অ্যাপ্রুভালটা আনবে কে? সেই কমিটির চেয়ারম্যান। সুতরাং আমার দায়িত্ব ছিল বোর্ডকে কনভিন্স করা, তো আমরা বাচ্চারা আমাদের এই এতগুলো ম্যাচ খেলবো, আমরা এই ট্যুরে যাবো, আপনারা আমাদেরকে ফান্ড না দিলে তো আপনি ট্যুর করতে পারবেন না, খুবই স্বাভাবিক কথা। তো বিসিবি আমাকে সবসময় সাপোর্ট করেছে। আমি মনে করি এই জায়গা থেকে আই এম ভেরি লাকি যে প্রেসিডেন্ট পাউন ভাই আমাকে প্রত্যেকটা সময় কোনো সময় আমাকে না বলেননি, কোচ আনার ক্ষেত্রে বলেন, ট্যুরগুলো করার ক্ষেত্রে। কারণ অনেক পয়সা আমরা, এমন না যে আমরা পয়সা লাগেনি, অনেক পয়সাই লেগেছে আমাদের এই ট্যুরগুলো করতে, রাইট? তো এটা তো কমিটি প্রধানের দায়িত্ব, ফার্স্ট কথা হচ্ছে এটাই। আমার জিনিসটাই আমি আমার যে ম্যানেজমেন্ট আছে, যারা আমার ডেভেলপমেন্ট অনুযায়ী কাজ করে, তাদেরকে এটাকে ঠেলে দেওয়া তাদের কোর্টে, যে ভাই তোমরা এখন ট্যুর ফিক্স করো। আমরা কই যাবো, আমরা সেরকমভাবে চিন্তা করতাম যে আমরা সাবকন্টিনেন্টের মধ্যে 2টা ট্যুর করব, আমরা সাবকন্টিনেন্টের বাইরে 2টা ট্যুর করব। তাই আমরা কোথায় যাবো? আমরা ইংল্যান্ড যেতে চাই। যদি আমরা, যেমন আপনার মনে আছে যে বছর আমরা সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, তারা কিন্তু আমরা সাউথ আফ্রিকা ট্যুর করেছিলাম, হ্যাঁ ইংল্যান্ডেও করেছিলাম, ফর ডিফারেন্ট কন্ডিশনকে অ্যাডাপ্ট করার জন্য ছেলেদেরকে, রাইট? প্লেয়ার চিনতে।
আমরা আবার এই বছর যদি এখন বাংলাদেশ 19 খেলতে গেছে, এইগুলো কিন্তু আগে থেকে ফিক্স করা ট্যুর। এটা কিন্তু এই বোর্ডের আমি বলবো না কোনো কৃতিত্ব, এটা কাইসারের কৃতিত্ব। আমি এটা বলবো আমাদের আগের বোর্ড থেকে আমরা সব প্ল্যান ছিল যে আমরা কীভাবে ওয়ার্ল্ড কাপের আগে প্রিপেয়ার করবো ছিল। এই জন্য আমরা জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকায় খেলতে গেলাম আমরা ওইখানে, কারণ খেলার ট্যুরটা হবে ওইখানে ওয়ার্ল্ড কাপ। তো ওই কারণ ওটা যেহেতু সমুদ্র পৃষ্ঠ থেকে একটু উপরে, একটু প্রবলেম হয় বাচ্চাদের, তো ওই আবহাওয়া, ওই কন্ডিশনটা ওদেরকে একটু অ্যাডজাস্ট করাটাই আমাদের কারণ ছিল। তো আমাদের প্রত্যেকটা প্ল্যান থাকতো যে যেখানে ওয়ার্ল্ড কাপ হবে সেখানে আমরা যাতে যেতে পারি। সুতরাং আমার মনে হয় যে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এটা করতে তো আপনার রকেট সায়েন্স চিন্তা, এটাতে আপনি চিন্তা করলেই হয় যে বাংলাদেশ ওমেন্স টিম কোথায় ওয়ার্ল্ড কাপ খেলবে, তার আগে পার্শ্ববর্তী দেশ বা ওই দেশে যদি আমরা কোনো ট্যুর অর্গানাইজ করতে পারি, তাহলে একটা মেয়েদের একটা আন্ডারস্ট্যান্ডিং হবে যে ওই কন্ডিশনটা, ওই উইকেটগুলো কেমন, ওয়েদার কেমন, এরকম। তো এটা আমি মনে করি এটা কমিটি প্রধানের ব্যর্থতা, চরম ব্যর্থতা আমি মনে। আমি জানি না কে কমিটি প্রধান, আমি আসলে এখন জানিও না বিসিবির কে কোন কমিটি দেখে, শুধু জানি যে ফাইন বাই ক্রিকেট অপারেশনকে দেখেন, ওমেন্স যে উনি দেখেন সেটা আমি বলতে পারবো না। তো এটা আমি যেটা বলছি, আজকে যদি গ্রাউন্ডসের প্রবলেম হয় মাহবুব ভাইকে দোষ দিব, কারণ মাহবুব ভাই গ্রাউন্ডসের লোক, ঠিক না, গ্রাউন্ডের চেয়ারম্যান। মাঠে উইকেট ভালো না থাকলে আমি মাহবুব ভাইয়ের সাথে কথা বলবো। আমি যদি ফ্যাসিলিটিসের চিন্তা থাকে, ফ্যাসিলিটি চেয়ারম্যান তার সাথে কথা বলবো। আমি তো এখন ফ্যাসিলিটির চেয়ারম্যানের সাথে কথা না বলে ফ্যাসিলিটিস নিয়ে আমি প্রেসিডেন্টের সাথে কথা বলতে যাবো না, রাইট? ইনিশিয়ালি তো আমাকে তাকে সাথে কথা বলবো। আমার ফ্যাসিলিটির প্রবলেম তো আমি অপারেশনের চেয়ারম্যানের সাথে কথা বলবো না। অপারেশনের প্রবলেম থাকলে আমি ডেভেলপমেন্ট যদি খেলা না হয় তো আমি ডেভেলপমেন্ট চেয়ারম্যান জিজ্ঞেস করবো। তো জিনিসটা হচ্ছে এটাই, যার যার কমিটির প্রধানের দায়িত্ব হচ্ছে এই জিনিসগুলোর সাথে বোর্ডের সাথে নেগোশিয়েট করা, বোর্ডের সাথে সেই আদায় করে নেওয়া যে ভাই আমার মেয়েরা খেলতে যাবে, আমার এই দুইটা ট্যুর লাগবে, এটা একটা হোম ট্যুর হতে পারে, একটা অ্যাওয়ে ট্যুর হতে পারে, সেটা আমার অর্গানাইজ করতেই হবে। কারণ না তো ছেলে মেয়েদেরকে আমি কীভাবে ওয়ার্ল্ড কাপের মতো একটা বড় স্টেজ যাচ্ছে, আমরা তো তাদের প্রিপেয়ার করতে পারছি না, ঠিক না? তো এটা আমাদের উচিত ছিল আসলে। এটা তাদের জন্য অনেকখানি ডিমোটিভেটিং কিনা, যে ওয়ার্ল্ড কাপের মতো ইভেন্টে যদি তারা ভালো পারফর্ম করতে না পারে, সেটার দায়ভার কিন্তু মানে ক্যাপ্টেন বা প্লেয়ারদের উপরে আসবে, তখন কিন্তু বোর্ডের উপরে আসবে। এই ব্যাপারটা আপনি কি? আমি বললাম নিগার মনে অলরেডি একটা ইন্টারভিউ আমি দিয়েছিলাম যে হি সো আনহ্যাপি যে তাদের একটা ট্যুর হয়নি এরকম। তো সেটা তো মেয়েরা বলেই দিয়েছে, আমার আর বলার কিছু নাই। তো ডেফিনেটলি আপনি তাদের কাছে আপনি জবাবদিহিতা পারফর্ম না করলে তো অবশ্যই আমরা টিমকেই বলবো না ভালো খেলতে পারেনি এটাই। কিন্তু ওই জবাবদিহিতার পিছিয়ে তখন এটা জানতে হবে যে এটা বোর্ডেরও যে একটু ব্যর্থতা ছিল, যে তাদেরকে সেরকম ব্যবস্থাটা বিসিবি করে দিতে পারেনি, ঠিক না? তো অবশ্যই প্লেয়ারদের তো মেন স্টেক হোল্ডার্স, তাদেরকেই ভালো খেলতে হবে, জিততে হবে। কিন্তু তাদের যে জিততে হবে, ভালো খেলতে হবে, তার সেই প্রিপারেশনটা কি আমরা বোর্ড থেকে করে দিয়েছি নাকি, সেটা ইম্পর্টেন্ট। যদি আমরা না করে থাকি তাহলে এই ব্যর্থতার দায় আমি মনে করি ম্যাক্সিমাম টাইম বিসিবির উপরেই আসবে। আপনি কোচ আনার কথা বলছিলেন যে আপনি থাকলে অনেক সময় কোচ নিয়ে আসেন। আমরা রিসেন্টলি পাওয়ার হিটিং কোচ জুলিয়ান গসউডকে দেখলাম আসতে। ওনার ইনক্লুশনটা আপনার চোখে কেমন, বা 21 দিন এনাফ কিনা একজন মানে প্লেয়ারকে পাওয়ার হিটার বানাতে? বা আমাদের যে শরীরের গঠন, সেই গঠনে আপনি বিপিএল এর প্লেয়ারদের নিয়ে কাজ করেছেন, ইজ ইট এনাফ তাদের জন্য যে 21 দিনের ট্রেনিং এ আমরা একটু ডেভেলপমেন্ট করতে হবে, নাকি আরেকটু বেশি সময় পেলে ভালো হতো? কোচ আনা তো কোনো অন্যায় না, আনলে ভালো। আপনি এখন আমরা সময় নাই, অল্প সময় জানতে, সেটাও আমি কোনো রকমের ব্যঙ্গ করতে চাই না, সেটাও ঠিক আছে। কিন্তু আমাদের বাচ্চারা তো পাওয়ার হিটিংয়ে মাস্টার। আপনি যদি বলেন যে লাস্ট মানে স্ট্যাট বলে যে বাংলাদেশ সবচেয়ে বেশি ছক্কা মেরেছে, মানে কারেক্ট না, পাওয়ার স্ট্যাটে বলে। কিন্তু আমরা কন্টিনিউয়াসলি আর কি সিচুয়েশনে কি করতে পারি না, কথাটা হচ্ছে এটাই। কিন্তু আমরা টেকনিক্যালি টেস্ট ম্যাচে নতুন বলের এগেন্স্টে কতটা স্বাচ্ছন্দ্য ফিল করি, এটা কি আমরা একবার চিন্তা করি? আমরা সবাই বলি যে টেস্ট ক্রিকেট সবচেয়ে বড় ক্রিকেট, এই ক্রিকেটে বাংলাদেশে ভালো করা উচিত। সেই জায়গায় তো আমরা টেকনিক্যাল কোনো ব্যাটসম্যান কোচ তো আনি নেই এ পর্যন্ত, আনলাম। তা আমরা পাওয়ার হ্যাঁ, যেহেতু টি20 খেলতে যাচ্ছে সেখানে একটা সামঞ্জস্য আছে, যে কথাটা সত্যি। বাট আমাদের এটাও চিন্তা করা উচিত যে কোচ যত যদি ভালো কোচ হয়, সে যদি শেখাতে পারে অবশ্যই, না আনার কিছুই নেই। তো আমরা যাতে এই পরের স্টেপে যাতে আমি দেখি যে বাংলাদেশ একজন এরকম টেকনিক্যাল ব্যাটিং কোচ আনছেন, যিনি কিনা বাংলাদেশের টেস্ট প্লেয়ারদের সাথে কাজ করবেন, যারা আমরা কীভাবে নতুন বলকে খেলতে হয়, আমরা যাতে টেস্ট ম্যাচে বড় ইনিংস কেমনে করতে পারি, লম্বা করতে পারি, মানে এটাও শিখতে হবে আমাদের, ঠিক না? কারণ আমরা এখানে তো ব্যর্থ, এটা হাতে মানতে হবে। তারপর আমরা ওয়ানডে তো ম্যাচ জিতি, আমাদের সবচেয়ে ভালো ফর্মেট এটা ওয়ানডে, যেটা আমরা সবসময় গর্ব করি যে এই ফর্মেটে আমরা ভালো ক্রিকেট খেলি। টি20 আপনার আমরা এখন এটার সাথে যে খুব একটা পেরে উঠছি সেটা সত্যি কথা না, যদিও লাস্ট দুইটা সিরিজ ওয়াজ ভেরি গুড। আমরা শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কা জিতা আমি এটাকে অনেক বড়োভাবে দেখি, কারণ এটা শ্রীলঙ্কা যে কত টাফ মানে টিম, ওদের কন্ডিশনটা আমরা যতবার শ্রীলঙ্কা গেছি বা খেলেছি, যেহেতু আমি টিম ম্যানেজার বা টিম কোচ হিসেবেও গেছি ওখানে, জানি যে ওদের কন্ডিশনে ওদের হারানো খুব ডিফিকাল্ট। তো ওই সিরিজটা আমার জন্য খুবই ভালো লেগেছে, আমার যে বাংলাদেশের সিরিজটা আমরা জিততে পেরেছি। হোম কন্ডিশনে আমরা পাকিস্তান খেলেছি, সুতরাং আমরা টি20তে মানে যে তার 3-4 মাস আগের যে গ্লানিটা ছিল, আমরা ইউএইর সাথে হেরেছি, সেখান থেকে আমরা কাম ব্যাক করে একটা গুড ফোর্সে তৈরি হয়েছে, আমাদের কনফিডেন্ট বিল্ড আপ হয়েছে, সবই ঠিক আছে। তো বাট টি20 ভালো টিম করতে হলে তো আমাদের লোকাল ক্রিকেটকে আরও স্ট্রং করতে হবে। এটা আপনি যতই পাওয়ার হিটার আনেন,
আপনি ভালো কোয়ালিটি এগেনস্টে বোলিং খেলা, আপনি ভালো বোলিং এগেনস্টে বল করা। যেমন আপনি যদি বিপিএলে গত বছরের ফরেন প্লেয়ার দেখেন, এটা কোনো মানেরই না। আমি মনে করি বাংলাদেশ যদি আমি 30-40টা ফরেন লোকাল প্লেয়ারকে ধরি যারা বাংলাদেশের প্রিমিয়াম প্লেয়ার্স লাইক ন্যাশনাল টিমের পরে এই টিমও ধরি, আমার মনে হয় এই টিমের কাছেরও প্লেয়াররা আসে নাই। তা আপনি কিন্তু আগে যেমন প্রথম বিপিএলগুলোতে কী হতো, আপনার পুরো ওয়েস্ট ইন্ডিজ আসতো, হ্যাঁ মায়ালা সাঙ্গাকারার মতন বিশ্বসেরা প্লেয়াররা এখানে খেলে গেছে, শাহিদ আফ্রিদিরা খেলে গেছে, পাকিস্তানের বেস্ট প্লেয়ার আসতো। আপনি সেই আনতে শোয়েব মালিকরা, মানে আপনি শেষ করতে পারবেন না নাম বলে। আপনি সাউথ আফ্রিকার অনেক বড় বড় প্লেয়ার এখানে খেলে গেছে, এখন কি আসে? তা আমাদের তো বিপিএলের মানটা আমি ওই অর্থ বলবো না, খেলার মান হিসেবে তো পড়ে যাচ্ছে না। আমরা ভালো ফর্মে এবং আমরা এমন টাইমে করি আমাদের উপায় থাকে না যে এই সময় আমরা পারি না। সুতরাং আমাদেরকে এমন একটা টাইম ঠিক করতে হবে যেই টিমে আমরা কোয়ালিটি ফরেন প্লেয়ার, আপনি তখন বলে 4টা শত করেন, আপনি কারো ফরেন প্লেয়ার কমায় 3টা করেন, কিন্তু 3টা যাতে কোয়ালিটি প্লেয়ার থাকে যারা যাতে বাংলাদেশ ক্রিকেটকে একটা, যেটা আমাদের ওয়ান ডের সময় আপনি যদি বলেন যে বাংলাদেশ ক্রিকেটের ওয়ান ডেতে আমরা তো ভালো টিম হলাম কেমনে, মানে মানে বেটার খেলি কেমনে, বিকজ এটার পিছিয়ে কারণ ছিল। একটা সময় বাংলাদেশে যে প্রিমিয়ার লিগ হতো সেখানে সব বিশ্বসেরা প্লেয়াররা খেলে গেছে। আপনি ওয়াসিম আকরাম বলেন, নেল ফ্রেয়ার বলেন, রানা তুঙ্গা বলেন, ফিল ডিফ্রেটাস বলেন, রিচার্ড ইলিংওয়ার্ড বলেন, সব। আমি শ্রীলঙ্কার তো সব প্লেয়ারই খেলেছে, ইন্ডিয়ানও অনেক বড়, অরুণলাল, অশোক মালহোত্রা, কত প্লেয়ার, সৌরভ গাঙ্গুলি, সবাই খেলে গেছেন এখানে, ঠিক না? তো আমার মনে হয় প্রত্যেকটা কারণই থাকে। তো আমি মনে করি আগে টি20তে পাওয়ার রেটিং অবশ্যই কোচ এনেছেন, ইটস ভেরি গুড আইডিয়া। 21 দিন, সেটাও হয়তো আমাদের জন্য একটু হলেও কাজে দিবে, কতটুকু কাজে দিবে আমি বলতে পারবো না, সেটা প্লেয়ারাই ভালো করতে পারবে। বাট আমি এটাও বলতে চাই এই 21 দিনের মধ্যে যাতে আবার যেই ছেলেটা 6 মারতে পারতো সে আবার টেকনিক চেঞ্জ করে যাতে আউট না হয়ে যায়। মানে এটা তো ইজি না, একটা জিনিসকে যখন আপনি ধাতস্থ করতে যাবেন এটা সময়ের ব্যাপার একটা, ঠিক না? ক্রিকেট তো একটা টেকনিক্যাল গেম। তারপরে ছোট্ট একটা ভুলে আপনি আউট হতে পারেন। আপনি জানেন যে আপনি যদি ডান হাত ছুটে যায় মারতে গিয়ে তাহলে আপনি টপিজ হতে পারে, আপনার বা হাত লুজ হয়ে যায়, অনেক কিছু থাকে ক্রিকেটের টেকনিক্যাল ব্যাপারগুলো। সো ওইখানে যাতে কোনো এফেক্ট না পড়ে সেটা সবচেয়ে বড় জিনিস। বাট ডেফিনেটলি আমি এটাকে অসাধুবাদ জানাই যে এটাকে আনার একটা ডেফিনেটলি রিজন ছিল, বিকজ টি20তে আমরা চাই যে আরও পাওয়ার করতে, আমাদের শেষের দিকে গিয়ে আমাদের রান তোলা খুব জরুরি হয়, নতুন বলে জরুরি হয়। বাট যেভাবে তামিম অ্যান্ড ইমন ব্যাটিং করছিল, আই ওয়াজ ভেরি ভেরি হ্যাপি যে ওরা খুব ফিয়ারলেস ব্যাটিং করছে, যেটা আমরা সবসময় বলি কোচরা, আমরা বা কোচরা, আপনি যে কোনো কোচের কাছে শুনবেন টি20তে যখন কোচের একটা ব্রিফিং থাকে বা তখন যে কোনো কোচই বলে ভাই আই ওয়ান্ট ইউ টু প্লে ফেয়ারলেস ক্রিকেট, ঠিক না? কিন্তু এটার সবসময় হয় না, কিন্তু এইটা আমি দেখতে পারি তামিম আর ইমনের মধ্যে। সত্যি কথা বলতে যে ওরা একদম ফেয়ারলেস ক্রিকেট, আই মিন দ্য ওয়ে দে প্লেড। আমি মনে করি ওরা এখনও একসাথে দুজন ক্লিক করে নাই। হয় তামিম ভালো খেলেছে কোনোদিন হয়তো বা ইমন ভালো খেলেছে, যদি দুজন একসাথে যেদিনকে ভালো খেলবে সেদিনকে আমি মনে করি যে কোনো বোলিং অ্যাসেটকে, মানে আমি বলবো যে বাংলাদেশ 6 ওভারে তো 80-90 রান করবে, মানে ওদের মধ্যে সে অ্যাবিলিটি আছে। সুতরাং আমি চাই না যে ছেলেগুলো বদলাই যাক, এই সার্টেন টাইমের মধ্যে এই পাওয়ার শিখতে গেলে ওরা বদলাই গিয়ে আবার ওদের খেলা চেঞ্জ হয়ে যায়। সো যেটা হয়তো বা হিতে বিপরীত হতে পারে। বাট আমি আবারও বলি, মানে যে কোনো একটা আইডিয়া সেটাকে নিয়ে আসে এবং ইনক্লুড করা বা এক্সিকিউট করা, এটা অবশ্যই এটা কৃতিত্বর দাবিদার। গতকাল এশিয়া কাপের একদমই দেখি না, সেখানে মেহেদী হাসান মিরাজ জায়গা পাননি এবং নুরুল হাসান সোহান এবং সাইফ হাসানের একটা ইনক্লুশন হয়েছে, সৌম্য নেই, এবং যেটা বলতে চাচ্ছিলাম যে সব হাসান মাহমুদ এবং হাসান মাহমুদকে রাখা হয়নি। তো নাহিদ রানাও নেই, নাহিদ রানা তো টি20তে তেমন একটা ম্যাচ খেলেছে। তো দলটা আপনার কাছে কেমন মনে হয়? আসলে দেখি নেই বলতে পারবো না, বাট সোহান অ্যান্ড সাইফ আমার মনে হয় দে ডিজার্ভ। সাইফ খুব দারুণ ক্রিকেট খেলছে গত 2টা বিপিএল আপনি যদি দেখেন, এবং এই টিমের জন্য ও দারুণ ক্রিকেট খেলছে, খুব অ্যাগ্রেসিভ, ভালো ব্যাটিং করছে, হিজ ইন গুড নেক। আর সোহান তো ইজ এ গুড ফিনিশার, আমরা সবাই জানি, ওয়ান অফ দ্য বেস্ট কিপার ইন কান্ট্রি। তো অবশ্যই আমার মনে হয় নট এ ব্যাড ইনক্লুশন। হাসান মাহমুদেরটা হয়তো বা একটু সারপ্রাইজিং, আমি হয়তো বা ভেবেছিলাম হাসান মানে গুড টি অফ ডেপ বোলার হয়তো বা থাকতো, বাট যারা আছে তারা কোনো অংশে খারাপ না। আমি বলছি যে তাসকিন, শরীফুল, মোস্তাফিজ, তানজিম সাকিব 4জনই কোয়ালিটি বোলার। সুতরাং একদম মানে হাসান মাহমুদের থাকলে ভালো হতো যদি 5টা সিমান নিত, বা আমি জানি না কয়টা সিমান নিয়েছে। হ্যাঁ, সাইফুদ্দিন আছে, সাইফুদ্দিন কিন্তু অলরাউন্ডার কোটায় সাইফুদ্দিন যায়। তো মেন জিনিউন 5টা বোলার যদি নিত সেক্ষেত্রে হয়তো হাসানের কথা চিন্তা আসতে, যেহেতু 4টা নিয়েছে তবে সিলেক্টাররা ডেফিনেটলি ওনারা অনেক চিন্তা করে নিয়েছেন। বাট সৌম্যর ব্যাপারটা হয়তো বা ইজ আনলাকি। আমি মনে করি সৌম্য বাংলাদেশের এই ফর্মেটের দারুণ একটা প্লেয়ার, বাট হয়তো বা জানি না ওর ব্যাপারটা সিলেকশন হয়নি কেন, বা বাহাতি ব্যাটসম্যান তো বেশি হয়ে গেছে, বা ওকে কোনখানে ব্যাটিং করাবে সেটাও একটা প্রবলেম হয়তো বা হচ্ছে। বিকজ 1, 2, 3, 4টা একদম বুক করা ছিল বাংলাদেশের, কারণ তামিম ইমন, আমি মানে খারাপ খেললেও আমি এইজনকে খেলাতে চাই সত্যি কথা বলতে। মানে ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত অবশ্যই মানে লিটন আর তামিম আর ইমন ব্যাটিং করবে, 3 লিটন ব্যাটিং করছিল, 4 মনে হয় হৃদয় ব্যাটিং করছে। আমার মনে হয় যে ওয়ান অফ দ্য মানে দারুণ একজন মানে এক্সাইটিং প্লেয়ার আমার কাছে মনে হয়, যে ম্যাচ ঘোরার মতন অ্যাবিলিটি রাখে।
আর পরে তো আপনার প্লেয়ার আছে যারা থাকার তারা থাকবে। এক্ষেত্রে নাইম শেখের ইনক্লুশনটা হয়নি, তাকে কয়েকটা ম্যাচ খেলানো হলো এবং নাইম শেখ দল থেকে বাদ পড়লো। আমি জানি না নাইম শেখ বাদ পড়েছে। বিপিএল তো নাইমের জায়গায় কাকে আমরা থার্ড ওপেনার নিলাম? ওকে, না বন্ধুকে দিয়ে বন্ধুকে রিপ্লেস না সেটা হয়তো বা এটা হয়তো বা আমি বলবো যে এটা নাইমকেই দায়িত্বটার ভার নিতে হবে, কারণ নাইম যে ভালো সুযোগ পেয়েছে সে ওইভাবে নিজেকে মেলে ধরতে পারেনি, এটাও সত্যি কথা যে সেটা অবশ্য সিলেক্টর বলেছে। আর নাইমের থেকে আরও বেটার আমি আশা করেছিলাম হয়তো বা আরও বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারবে। ইটস নট অ্যাবাউট স্কোরিং রানস, অ্যাবাউট দ্য হাউ ইজ অ্যাপ্রোচড। যেভাবে তামিম আল, আমি যেটা বললাম তামিম আল ইমন যেভাবে অ্যাপ্রোচ করেছে সেই অ্যাপ্রোচটা আমি হয়তো বা নাইমের মধ্যে দেখিনি। বাট নেভার, নাইম এখনও ইয়াং, হি ক্যান স্টিল কাম ব্যাক কত সময় আসলে। বাট ওকে বুঝতে হবে যে এই ফরম্যাটে খেলতে হলে ওকে আর ওর অ্যাটিটিউডটার মানে ব্যাটিং অ্যাপ্রোচটার ব্যাপারে একটু চিন্তা করতে হবে হয়তো, সত্যি কথাই।